সো ক্রিটিক্যাল রিজনিং বলতে আমরা কি বুঝি? নামটা শুনে বুঝতে পারছি যে ক্রিটিক্যাল মানে হচ্ছে কোনো জিনিস একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, একটু মাথা খাটিয়ে। মানে ক্রিটিক্যাল মানে হচ্ছে সোজা সাপটা চিন্তা না করে আমরা যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন যুক্তিগুলো একসাথে যুক্তি খণ্ডন করে যদি চিন্তা করি, সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যালি চিন্তা করা। আর রিজনিং হচ্ছে যুক্তিতর্ক। হ্যাঁ, যে রিজন গুলো অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ক্রিটিক্যালি চিন্তা ভাবনা করবো, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। আচ্ছা, আপনারা কি, আমি যখন স্লাইড গুলো চেঞ্জ করছি, আপনারা কি কোনো মিউজিকের কোনো ইয়ে শুনতে পাচ্ছেন? একটু কনফার্ম করবেন আমাকে। কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো আমরা যখন ক্রিটিক্যাল রিজনিং ফার্স্টে স্টার্ট করব, তার আগে আমাদের তিনটা টার্ম সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে। ফার্স্ট টার্মটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট কি জিনিস? তারপর সেকেন্ডটা হচ্ছে প্রেমাইজ, থার্ড হচ্ছে কনক্লুশন। এগুলো হচ্ছে আর্গুমেন্ট কাকে বলে, প্রেমাইজ বা কনক্লুশন কাকে বলে, এখানে জাস্ট ডেফিনেশনটা দেয়া আছে। কিন্তু ডেফিনেশনটা দেখে আমরা না আসলে বুঝতে পারবো না। সো হোয়াট উই উইল ডু, আমরা হচ্ছে প্রথমে দুটো এক্সাম্পল দেখব যে আর্গুমেন্ট, প্রেমাইজ আর কনক্লুশন কি জিনিস। এক্সাম্পলটা দেখে দেন আমরা আবার এই স্লাইডে ব্যাক করে আমরা ডেফিনেশনটা করব। ইন দ্যাট কেস আমাদের ডেফিনেশনটা বুঝতে সুবিধা হবে। কারণ আমি যদি এখন আর্গুমেন্ট বলি যে আর্গুমেন্ট হচ্ছে আ গ্রুপ অফ স্টেটমেন্ট কনসিস্টিং অফ ওয়ান অর মোর প্রেমাইজ এন্ড ওয়ান কনক্লুশন, এই কথাটার মাধ্যমে আপনারা কেউই কিছু বুঝতে পারবেন না। সো আপাতত বলে রাখি, আর্গুমেন্ট হচ্ছে একটা বিতর্ক, সরি একটা মানে যুক্তিতর্ক। সো এখানে বেশ কিছু স্টেটমেন্ট থাকে। আমরা তাহলে এই স্লাইডে চলে আসলাম। আমরা এখানে দেখি, এখানে আমরা বুঝতে পারবো আর্গুমেন্ট, প্রেমাইজ আর কনক্লুশন কি জিনিস, জাস্ট এই তিনটা লাইনে। এটা আমাদের ফার্স্ট এক্সাম্পল। আমরা দেখতে পাচ্ছি দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন। দেন বলা হয়েছে ইট মে রেইন টুডে, মানে আজ বৃষ্টি হতে পারে। সো আকাশ মেঘাচ্ছন্ন, আজ বৃষ্টি হতে পারে, এই দুটো হচ্ছে আমার প্রেমাইজ। লাস্ট যে লাইনটা, সো ইউ শুড টেক দ্য আমব্রেলা, মানে তাই তোমার ছাতা সাথে নেওয়া উচিত, এটা হচ্ছে কনক্লুশন। উপরের দুটো লাইন হচ্ছে প্রেমাইজ, লাস্টেরটা কনক্লুশন। আপনারা লাইনগুলো তুলে এই দুটোর পাশে আপনারা ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন, এটা হচ্ছে প্রেমাইজ, লাস্টের লাইনটা হচ্ছে কনক্লুশন। প্রেমাইজ হচ্ছে কি, আপনাকে কোনো একটা দৃশ্য বা কোনো কিছু নিয়ে ভাবতে হেল্প করবে, একটা প্লট, দৃশ্যপট বলে না কোনো কিছু, সেটা হচ্ছে দেবে প্রেমাইজ। যেমন এই এক্সাম্পলটাতে বলছে যে আকাশ মেঘাচ্ছন্ন, আজ বৃষ্টি হতে পারে। কোনো একটা সিনারিও সম্পর্কে আপনি ভাবতে গেলে আপনার এই দুটো লাইন কিন্তু খুব হেল্পফুল, এবং এই দুটো লাইনের উপর ভিত্তি করে আপনি লাস্টের এই কনক্লুশন, এই উপসংহারটি ড্র করছেন যে আজকে আকাশ মেঘাচ্ছন্ন, আজ বৃষ্টি হতে পারে, সেজন্য বাইরে যাওয়ার সময় সাথে ছাতাটা নেওয়া উচিত। এই দুটো লাইনের উপর ভিত্তি করে, এই দুটো লাইন অর্থাৎ প্রেমাইজের উপর ভিত্তি করে আমি এই কনক্লুশনটাকে টানলাম। তাহলে এই পুরো জিনিসটা দুটো লাইন প্রেমাইজ এবং লাস্টের লাইন কনক্লুশন মিলিয়ে আমার আর্গুমেন্ট তৈরি হলো। অর্থাৎ এই লাস্টের যে লাইনটা, এটা হচ্ছে আমার একটা ফর্মুলার মতো, যে আর্গুমেন্ট ইকুয়ালস টু প্রেমাইজ or premises plus conclusion। মানে প্রেমাইজ বা প্রেমাইজেস এই কারণে লেখা হয়েছে যে এই এক্সাম্পলটাতে দুটো প্রেমাইজ আছে, দুটো লাইন রয়েছে, তাই দুটো প্রেমাইজ। কিন্তু অনেক সময় এমনও হতে পারে যে একটা লাইন দেয়া থাকলো, মানে আমি একটা সিঙ্গেল প্রেমাইজ পেতে পারি। তাহলে আমি পুরো ব্যাপারটা আবারও বুঝিয়ে বলছি যে আমাদের কোনো ক্রিটিক্যাল রিজনিং যখন আমরা সলভ করব, আমাদের তিনটা পার্ট থাকে, সেটা হচ্ছে আর্গুমেন্ট, প্রেমাইজ বা প্রেমাইজেস আর কনক্লুশন। দুটো লাইন দেয়া থাকবে অথবা একটা লাইন দেয়া থাকবে যেটা প্রেমাইজ, যেটার উপর ভর করে আমি কনক্লুশন বা সিদ্ধান্তটা নিব, এবং পুরো জিনিসটা প্রেমাইজ এবং কনক্লুশন মিলিয়ে হবে হচ্ছে আমার আর্গুমেন্ট। তাহলে এবার আমি প্রিভিয়াস স্লাইডে যাব।
আচ্ছা না, প্রিভিয়াস স্লাইডে যাওয়ার আগে আর একটু ক্লিয়ার করার জন্য নেক্সট যে এক্সাম্পলটা সেটা বুঝিয়ে দিই, তাহলে ইজি হবে ব্যাপারটা বুঝতে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের দুটো প্রেমাইস রয়েছে। প্রথম লাইনে বলেছে দ্য ওয়ার্ল্ড ইজ অ্যান অর্গানাইজড সিস্টেম, অর্থাৎ এই বিশ্বটা হচ্ছে একটি সুশৃঙ্খল পদ্ধতি। এভরি অর্গানাইজড সিস্টেম মাস্ট হ্যাভ আ ক্রিয়েটর, মানে প্রতিটি সুশৃঙ্খল পদ্ধতিরই একজন স্রষ্টা রয়েছে। তাহলে এই দুটো লাইনের উপর ভিত্তি করে আমি কনক্লুশনটা ড্র করলাম যে ওয়ার্ল্ডের একজন ক্রিয়েটর রয়েছে। কারণ যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা সুশৃঙ্খল সিস্টেম বা অর্গানাইজড সিস্টেমের একজন স্রষ্টা রয়েছে এবং এই পৃথিবীটা একটা অর্গানাইজড সিস্টেম, তাই এই পৃথিবীরও স্রষ্টা রয়েছে। এটাই আমরা কনক্লুশন ড্র করলাম। তাহলে পুরো এই তিনটা লাইন মিলিয়ে হচ্ছে আমার আর্গুমেন্ট তৈরি হলো, যার দুটো প্রেমাইস রয়েছে এবং লাস্টেরটা কনক্লুশন এবং পুরোটা আর্গুমেন্ট। এখন কথা হচ্ছে যে আপনারা জিজ্ঞেস করতে পারেন আপু এটা আমি জেনে কি করব? আচ্ছা, কাজটা হচ্ছে আমাদেরকে ক্রিটিক্যাল রিজনিং যখন সলভ করতে হবে, এই তিনটা পার্ট, মানে এই দুটো পার্ট প্রেমাইস আর কনক্লুশন মিলিয়ে তো আর্গুমেন্ট হচ্ছে, সেই প্রেমাইস কনক্লুশনের মধ্যে যে কোনো একটা পার্ট হচ্ছে মিসিং থাকবে, আমাদেরকে আরেকটা বের করতে হবে। যেমন আপনার সাপোজ প্রেমাইস দিয়ে দিল আপনার ক্রিটিক্যাল রিজনিং এ, প্রেমাইস কিন্তু অলওয়েজ এমন না যে আমাদেরকে একটা বা দুটো হতে পারে, মাল্টিপল হতে পারে, এমনকি হতে পারে যে 3-4 লাইনেরও প্রেমাইস দিয়ে দিয়েছে, সেটার উপর ভিত্তি করে আপনার একটা কনক্লুশন ড্র করতে হতে পারে। তাহলে যেটা করতে হবে, আপনার প্রেমাইস দেয়া আছে, আপনাকে কনক্লুশন বের করতে হবে। তবে ডিরেক্ট আপনাকে কখনো বলবে না যে আপনাকে কনক্লুশন বের করতে হবে, হয়তোবা আপনাকে মানে কোয়েশ্চেনের টাইপটা দেখে বুঝে নিতে হবে যে আপনাকে এই প্রেমাইস গুলোর উপর ভিত্তি করে আপনাকে এই সিদ্ধান্তে আসতে হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। ডিরেক্ট কনক্লুশন মেনশন করা থাকবে না, বাট আপনার কনসেপ্টটা যখন ক্লিয়ার থাকবে আপনি তখন ইজিলি বুঝতে পারবেন যে আমাকে আসলে কনক্লুশন বের করতে বলা হয়েছে। অথবা এমনও হতে পারে যে আপনাকে কনক্লুশনটা দিয়ে দিয়েছে এবং আপনাকে প্রেমাইস বের করতে হবে। ইন দ্যাট কেস আপনাকে বলবে যে এরকম একটা কনক্লুশন, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত এবং এটার উপর ভিত্তি করে আমি কোন আমি কোন ঘটনার উপর ভিত্তি করে এই ধরনের কনক্লুশনে আসতে পারি। তখন আপনাকে ঘটনাগুলো দেয়া থাকবে, আপনাকে ম্যাচ করতে হবে যে কোনগুলো বা কোনটা সঠিক হতে পারে। আচ্ছা, এবার আমি যেই স্লাইডটি বাদ রেখে এসেছি ডেফিনেশনে সেটাতে যাচ্ছি। এই স্লাইডটি এতক্ষণ আমরা দেখলাম আর্গুমেন্ট কি, প্রেমাইস কি, কনক্লুশন কি। এখন আমাদের এই ডেফিনেশনটা বুঝতে খুব একটা বেশি কষ্ট হবে না, কারণ আর্গুমেন্টের আমরা ফর্মুলাটা দেখেছিলাম যে আর্গুমেন্ট ইকুয়ালস টু প্রেমাইস বা প্রেমাইসেস প্লাস কনক্লুশন। তাহলে এটাই এখানে বলেছে আ গ্রুপ অফ স্টেটমেন্টস কনসিস্টিং অফ ওয়ান অর মোর প্রেমাইসেস, অর্থাৎ একটা স্টেটমেন্টের গ্রুপ, মানে ওখানে 3টা লাইন ছিল, দুটো প্রেমাইস একটা কনক্লুশন, সেটা মিলিয়েই আর্গুমেন্ট। সেটাই বলেছে এখানে গ্রুপ অফ স্টেটমেন্ট, অর্থাৎ 3টা স্টেটমেন্ট ছিল, তাই এখানে গ্রুপ অফ স্টেটমেন্ট বলছে কনসিস্টিং অফ ওয়ান অর মোর প্রেমাইস। তাহলে আমরা এক্সাম্পলে দুটো প্রেমাইস দেখেছিলাম, সেটাই বলেছে and only one conclusion, তার মানে এক এবং একের অধিক প্রেমাইস থাকবে এবং একটা সিঙ্গেল কনক্লুশন কনসিস্ট করে যদি একটা গ্রুপ অফ স্টেটমেন্ট হয় তবেই আমরা সেটাকে আর্গুমেন্ট বলছি। প্রেমাইস হচ্ছে a statement in an argument that provides reason or support for the conclusion, অর্থাৎ আর্গুমেন্টের মধ্যে এমন একটি স্টেটমেন্ট থাকবে যেটা আমাদেরকে কোনো একটা রিজন দিবে অথবা কোনো একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, কিসের জন্য? কনক্লুশনের জন্য। যেটা আমি বলছিলাম যে যেই ঘটনাগুলোর উপর ভিত্তি করে আমি কনক্লুশন ড্র করতে পারি। এখন দেখেন আপনারা, আমি যে দুটো এক্সাম্পল দিলাম, এক্সাম্পল বোঝার পরে যখন আমরা এই ডেফিনেশন গুলো পড়ছি আমাদের কাছে কিন্তু খুব ইজি লাগছে, কারণ আমরা জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছি, আমরা বুঝতে পারছি যে এই জিনিসটার ভিজুয়ালাইজেশন এরকম হবে বা কিসের উপর ভিত্তি করে এই যে এই লেখাগুলো এসছে। দেন দ্য লাস্ট ওয়ান গোজ ফর কনক্লুশন।
A statement in an argument that indicates of what the arguer is trying to convince the reader or listener. অর্থাৎ আর্গুমেন্টের এমন একটা স্টেটমেন্ট হলো কনক্লুশন যেটা কি ইন্ডিকেট করে যে আর্গুয়ার মানে যে কিনা এই যুক্তিতর্কটা সাজাচ্ছে, এই আর্গুমেন্টটা ক্রিয়েট করছে, সে কিভাবে রিডার বা লিসেনারকে কনভিন্স করা ট্রাই করছে। কনভিন্স কিভাবে করে? ওই প্রেমাইজের উপর বেস করে কনভিন্স করে। যেমন আমরা ওই যে ফার্স্ট যে এক্সাম্পলটা দেখলাম যে দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউড, ইট মে রেইন টুডে, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন এবং আজ বৃষ্টি হতে পারে। এই দুটোর উপর ভিত্তি করে আমি কি কনভিন্স করা ট্রাই করছি যে সো ইউ শুড টেক দ্য আমব্রেলা, আজ আকাশ মেঘাচ্ছন্ন, আজ বৃষ্টি হতে পারে, তাই তোমার সাথে ছাতা নেওয়া উচিত। মানে এই দুটো ঘটনার উপর ভিত্তি করে আমি কি করছি? লিসেনারকে কনভিন্স করছি, বোঝানোর চেষ্টা করছি যে তোমার সাথে ছাতা নেওয়া উচিত। তাহলে এটাকেই বলছি কনক্লুশন। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এটা খুব ইজি বেসিক কিছু আইডিয়া ছিল। এখন আমরা আরো যখন এক্সাম্পল দেখবো আমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ডিরেক্ট যে এগুলো বলা থাকবে আর্গুমেন্ট কোনটা, প্রেমাইস কোনটা, কনক্লুশন কোনটা, এমন কিন্তু না। আমাদেরকে কোয়েশ্চেনটা থেকে এই ধারণাগুলো নিজের মধ্যে নিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। ওকে, হিয়ার গোজ আওয়ার ফার্স্ট এক্সাম্পল। সেটা হচ্ছে ফার্স্ট যে ক্রিটিক্যাল রিজনিংটা, এ এন্ড বি ওয়াক এট 5 কিলোমিটার স্পিড। যে এ এবং বি হাঁটে 5 কিলোমিটার স্পিডে, সি হাঁটে 5.5 কিলোমিটার স্পিডে, ডি হাঁটে 4.5 কিলোমিটার স্পিডে, এবং ই এর কথা বলেছে। ই কিন্তু স্পেসিফিক কত কিলোমিটার স্পিডে হাঁটছে সেটা বলছে না, বলছে যে ই বি এর থেকে স্লো। বি হচ্ছে 5 কিলোমিটার স্পিডে হাঁটে, কিন্তু বি এর থেকেও ই স্লো, কিন্তু এক্স্যাক্টলি কত সেটা বলে। এখন এই ইনফরমেশন গুলোর উপর বেস করে আমাদেরকে বের করতে বলেছে যে নিচে কোনটা সঠিক। ঠিক আছে, তাহলে এই যে এগুলো হচ্ছে প্রেমাইজ, আমাদেরকে দিয়ে দিয়েছে যে এ এত কিলোমিটার স্পিডে হাঁটে, বি এত কিলোমিটার স্পিডে হাঁটে, এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রেমাইজ। এটার উপর বেস করে আমাকে হচ্ছে একটা কনক্লুশন ড্র করতে হবে। এটাই এখানে বলেছে নিচের কোনটি সঠিক। তাহলে আমাকে কিন্তু ডিরেক্ট বলেনি যে আমাদেরকে কনক্লুশনে আসতে হবে, এটা কিন্তু বলেনি, জাস্ট বলেছে কোনটা সঠিক। কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে উপরে যেগুলো দেয়া আছে সেটা প্রেমাইজ, এবং আমাকে কনক্লুশনটা এটার উপর, এই ইনফরমেশন গুলোর উপর বেস করে আমাকে সিদ্ধান্তে আসতে হবে, অর্থাৎ কনক্লুশন ড্র করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি কি করব? আমি কিন্তু সাইডে লিখে নিব যে এ কি করছে, সরি, এ ইকুয়ালস টু 5 কিলোমিটার স্পিড, 5 কিলোমিটার। বি কি করছে? বিও কিন্তু 5 কিলোমিটার। সি এর কথা কি বলেছে? সি হচ্ছে 5.5 কিলোমিটার। Then comes D. D বলেছে 4.5, 4.5 কিলোমিটার। সো আমার কাছে ইনফরমেশন চলে এসছে। আর কি বলেছে? ই, ই ইজ স্লোয়ার। ঠিক আছে, তাহলে ই হচ্ছে স্লোয়ার দেন বি, এতটুকু বলেছে। তাহলে এই ইনফরমেশন গুলোর উপর বেস করে আমাকে বের করতে হবে কোনটা সঠিক। তাহলে আমি একটু দেখি এক এক করে অপশন গুলো চেক করি। এতে বলেছে এ ইজ দ্য স্লোয়েস্ট অফ অল। আসলে কি তাই? দেখি এ সব থেকে স্লো কিনা। না, এ তো 5 কিলোমিটার, কিন্তু এর থেকেও তো ছোট আছে বি 4.5, তাহলে এ তো স্লো হচ্ছে না, তার মানে এ বাদ। নেক্সট বি তে বলেছে বি ইজ দ্য স্পিডিয়েস্ট অফ অল। বি কি সব থেকে স্পিডিয়েস্ট? দেখি না, বি তো 5 কিলোমিটার, এর থেকেও বেশি আছে 5.5। সি, তার মানে বি স্পিডিয়েস্ট না, তার মানে বিও বাদ। সি তে কি বলেছে? ই ইজ দ্য স্লোয়েস্ট অফ অল। আচ্ছা, এটাও আমরা বলতে পারবো না, কারণ ই এর ইনফরমেশন কিন্তু ক্লিয়ারলি দেয়া নাই। প্রেমাইজে ই এর ইনফরমেশন ক্লিয়ার দেয়া নাই। এখানে বলেছে ই হচ্ছে বি এর থেকে স্লোয়ার, বি হচ্ছে 5, তাহলে সব থেকে এখানে যা দেয়া আছে তার মধ্যে সব থেকে স্লোয়ার হচ্ছে ডি, যেটা 4.5। তাহলে এমনও তো হতে পারে ই হচ্ছে 4.5 এর থেকে বেশি, আর এই যে বি 5 এর থেকে কম, এমন হতে পারে সাপোজ 4.7। সেক্ষেত্রে তো আমি বলতে পারবো না যে ই সব থেকে স্লোয়েস্ট, তাহলে সিও আমি বলতে পারবো না যে সি অবশ্যই ট্রু।
এবার ডি তে আসি, ডি তে বলেছি ই অ্যান্ড এ হ্যাভ ইকুয়াল স্পিড। এটাও সত্যি হবে না, কারণ এ আর বি তে আমরা দেখতে পাচ্ছি সেম স্পিড, দুটোই 5 কিলোমিটার। আর কন্ডিশনে বলেই দিয়েছে যে ই হচ্ছে বি এর থেকে ছোট, তাহলে ই আর এর তো কোনোভাবেই ইকুয়াল স্পিড হওয়ার কথা না, তাহলে এটাও ভুল। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে এই যে লাস্ট অপশন যেটা, এটাই কারেক্ট, যে সি ইজ দ্য স্পিডিয়েস্ট অফ অল। এই যে সি হচ্ছে 5.5, এটাই সব থেকে স্পিডিয়েস্ট, কারণ ই এর তো কোনোভাবেই 5.5 কে ছাড়াই যাওয়ার কোনো সুযোগই নাই, কারণ ই হচ্ছে বি এর থেকেও ছোট আর বি হচ্ছে 5 কিলোমিটার। তাহলে বোঝাই যাচ্ছে যে যা ডেটাগুলো দেয়া আছে তার মধ্যে সি অর্থাৎ 5.5 এটা হচ্ছে সব থেকে স্পিডিয়েস্ট, মানে সব থেকে দ্রুততম। আশা করি এটাতে কারো কোনো প্রবলেম নাই, এটা খুবই ইজি ছিল এবং এভাবেই আমাদেরকে ইনফরমেশন গুলো বের করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। ওকে, সো 2 নম্বরে বলেছে it takes one girl 4 days to embroider one shirt and she is paid টাকা 50 per shirt। ঠিক আছে, আমি এই যে এক একটা লাইন পড়ছি, অনেকটা সময় নিয়ে বুঝাচ্ছি, এই প্রত্যেকটা কথা কিন্তু একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাকে রিজনিং গুলো বুঝতে হবে খুব ঠান্ডা মাথায়। তাহলে আমরা দেখি, প্রথম লাইনে বলেছে ইট টেক্স ওয়ান গার্ল, মানে একজন মেয়ের 4 দিন সময় লাগে একটা শার্ট এমব্রয়ডারি করতে। ভালো মতো খেয়াল করি, একজন মেয়ের তার 4 দিন লাগে একটা শার্ট এমব্রয়ডারি করতে, এন্ড শি ইজ পেড টাকা 50 পার শার্ট। একটা শার্ট তার এমব্রয়ডারি করতে 4 দিন লাগছে এবং ওই একটা শার্টের জন্য সে 50 টাকা পাচ্ছে, তার মানে 4 দিনে তার ইনকাম কত? 50 টাকা। এবার আসি, বলেছে ইট টেক্স 2 গার্লস টু এমব্রয়ডার ওয়ান শাড়ি ইন 56 ডেজ। এবার কি বললো, এবার একটা শাড়ি এমব্রয়ডারি করতে 56 দিন সময় লাগছে, 56 ডেজ, এবং এক্ষেত্রে শাড়ি কয়জন মিলে এমব্রয়ডারি করছে? 2 জন মিলে, and they are paid টাকা 1000 পার শাড়ি, shared equally। অর্থাৎ 56 দিন ধরে একটা শাড়ি এমব্রয়ডারি করলো 2 জন মেয়ে, এবং এর ফলে 56 দিন পরে তাদেরকে 1000 টাকা দেয়া হলো, 2 জনকে মিলিয়ে 1000 টাকা দেয়া হলো, এবং সেটা 2 জনের মধ্যে ইকুয়ালি শেয়ার করে দেয়া হলো। তাহলে সেক্ষেত্রে কি, 56 দিন পর এত কষ্ট করে একটা শাড়ি এমব্রয়ডারি করে এক একজন পাচ্ছে কত? মাত্র 500 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাকে এখন বের করতে হবে কি, we can calculate that, অর্থাৎ এখানেও আমি বুঝতে পারছি যে আমাকে প্রেমাইসটা দিয়ে দিয়েছে। এবার আমি কনক্লুশনে চলে আসব। তাহলে এক্ষেত্রে একটু দেখি যে আমি কিভাবে বের করব। এখানে হচ্ছে আমার একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনটা কিভাবে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এই যে তুলনাটা প্রথমে করতে হবে যে শাড়ির সাথে শার্টের যে কোনটাতে বেশি লাভ, কম দিনে আমি কোনটাতে মানে একজন মেয়ে কোনটা শাড়ি না শার্ট কোনটা এমব্রয়ডারি করে কম দিনে বেশি টাকা ইনকাম করতে পারছে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, প্রথমে দেখব যে 4 দিনে 4 ডেইজে, 4D লিখলাম, D ফর ডেইজ, হ্যাঁ, 4 দিনে কি করছি আমি, একটা শাড়ি এমব্রয়ডারি করছি। তাহলে একদিনে আমি কয়টা করব? একদিনে অবশ্যই 1/4 শাড়ি করব। তাহলে এবার আমি আসি 56 দিনে, সরি আমি শাড়ি কেন বলছি, 4 দিনে আমি একটা শার্ট করব, এখানে আমি লিখে দিচ্ছি শার্ট, তা না হলে কনফিউশন ক্রিয়েট হবে। 4 দিনে যদি আমি একটা শার্ট এমব্রয়ডারি করি, তাহলে একদিনে আমি কয়টা শার্ট করব? 1/4 শার্ট। এবার আমি আসি, এই যে 56 দিনে তো আমি একটা শাড়ি করতাম, এবার দেখি আমি 56 দিনে কয়টা শার্ট করতে পারতাম? 56 ডেইজে
কয়টা 1/4 1/4 এটা মাল্টিপ্লাইড বাই এই স্টার মার্কটা এখানে হচ্ছে আমি ল্যাপটপ দিয়ে কানেক্টেড, তো এখানে আমি মাল্টিপ্লিকেশন সাইনটা দিতে পারছি না, গুণ চিহ্নটা নেই, তাই আপনারা একটু ধরে নেবেন যে স্টার মার্কটা হলো গুণ। এটা আপনারা খাতায় কাটাকাটি করে দেখেন, 1/4 ইন্টু 56 কাটাকাটি করে দেখেন, আনসার আসবে হচ্ছে 14। 14 শার্টস। তাহলে দেখেন 56 দিনে এখানে কি করা যেত, 56 দিনে 2 জন মিলে একটা মাত্র শাড়ি এমব্রয়ডারি করেছে, আর এক্ষেত্রে 56 দিনে 14টা শার্ট করা যাচ্ছে এমব্রয়ডারি। তাহলে এবার আমি টাকার হিসাবে চলে আসি, যে এক একটা শাড়ির জন্য এক একজন পাচ্ছে কত, 500 টাকা করে, আর একটা শার্টের জন্য পাচ্ছে 50 টাকা। তাহলে আমি দেখি যে একটা শার্টের জন্য পাওয়া যাচ্ছে কত টাকা, 50 টাকা। তাহলে এই যে 14টা শার্ট এখানে পেলাম, এই 14টা শার্টের জন্য কত পাবো, গুণ করে দেই 50 ইন্টু 14 ইকুয়ালস টু কত হয় 700। তাহলে আমি 700 টাকা পাচ্ছি, কতদিন পর পাচ্ছি, 56 দিন পর। তাহলে আমার ক্যালকুলেশনটা কিভাবে হবে, আমি কিন্তু তুলনা করে ফেললাম যে 56 দিন পর আমি একটা মেয়ে যদি 56 দিন ধরে একটা শাড়ি এমব্রয়ডারি করার পর আমি টাকা পাচ্ছি কত, মাত্র 500 টাকা। কারণ এটা তো ইকুয়ালি শেয়ার হচ্ছে, 2 জন মিলে করছে 56 দিন, এটা শেয়ার হচ্ছে, 1000 টাকা পেলাম ঠিক আছে, কিন্তু এটা আমরা 2 জন মিলে শেয়ার করব। তাহলে আমি 56 দিন পর পাচ্ছি 500 টাকা একটা শাড়ি করে, আর আমি যদি ওই 56 দিন সময় দেই তাহলে আমি 14টা শার্ট করতে পারবো, যাতে আমার টাকা আসবে 700 টাকা, 200 টাকা বেশি আসবে। তাহলে এই ক্যালকুলেশনটা করে নেওয়া আমার জন্য জরুরি ছিল। এবার আমি অপশন গুলোতে আসি। অপশন এটা যেহেতু রাইট আনসার, এটা আমি বাদ দিই, এটা আমি পরে আসছি। বিটা দেখি, ওয়ান গার্ল ক্যান আর্ন মোর বাই এমব্রয়ডারিং আর শাড়ি, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি এই ম্যাথটা করার পরে আমি দেখতে পাচ্ছি যে একজন মেয়ে কখনোই শাড়ি এমব্রয়ডারি করে বেশি আর্ন করতে পারবে না, বরং শার্ট এমব্রয়ডারি করে বেশি আর্ন করতে পারছে, এটা ম্যাথমেটিক্যালি প্রুভেন। সি নাম্বারে দেখি, টু গার্লস ওয়ার্ক বেটার টুগেদার। আচ্ছা, 2 জন মিলে কাজ ভালো করবে সেটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে 2 জন মিলে করার পরও শাড়ি এমব্রয়ডারি করে কিন্তু লাভ করতে পারছে না, 2 জনের কেউই পারছে না, সো এখানে বেটার কাজ করা যাচ্ছে না, সো সি নাম্বারও বাদ। ডি তে বলছে ওয়ার্ক ইজ কুইকার when they work collectively। আচ্ছা, কাজ দ্রুত হচ্ছে কিনা এখানে সেটার কথা বলেনি, আমাকে ক্যালকুলেশন করতে বলেছে যে কোনটা করা লাভজনক। তাহলে আমি কিন্তু ওয়ার্ক, কাজটা দ্রুত হচ্ছে কিনা সেটা আমার কনসার্ন না। এবার তাই ডি বাদ। ইতে বলেছে ওয়ার্ক ইজ স্লোয়ার when they work collectively। ইতে বলেছে যে যখন একসাথে কাজ করছে তখন কাজের গতি স্লো হয়ে যাচ্ছে, এটাও না, কারণ কাজের গতি স্লো হচ্ছে কিনা সেটাও আমার কনসার্ন না, এবং 2 জন একসাথে কাজ করলে ওয়ার্ক মানে কাজের গতি স্লো হওয়ারও কথা না। তাহলে এ নাম্বার অপশনটা আমি চেক করি, এ নাম্বার অপশনে বলেছে ওয়ান গার্ল ক্যান আর্ন মোর এমব্রয়ডারিং ওয়ান শার্ট আফটার অ্যানাদার দেন ওয়ার্কিং অন আ শাড়ি কন্টিনিউয়াসলি। যে একজন মেয়ে কি করতে পারে, একটা শার্টের পর আরেকটা শার্ট যদি কন্টিনিউয়াসলি এমব্রয়ডারি করতে থাকে তাহলে সে বেশি আর্ন করতে পারবে রাদার দ্যান ওয়ার্কিং অন আ শাড়ি কন্টিনিউয়াসলি। একটা শাড়ির পিছনেই আমি অনেকটা সময় কন্টিনিউয়াসলি নষ্ট না করে আমি যদি একটা শার্টের পর আরেকটা শার্ট এমব্রয়ডারি করতে থাকি তাহলে একজন মেয়ে বেশি আর্ন করতে পারবে। তাহলে এটাই আমার লজিক্যালি রাইট আনসার হচ্ছে, এবং সেটা আমি ক্যালকুলেশন করেও বের করতে পেরেছি। আচ্ছা আপু, যে অপশন ডি টা কেন কনসার্ন হবে না? অপশন ডি কেন হচ্ছে না, রাইট? আচ্ছা, অপশন ডি বলেছে ওয়ার্ক ইজ কুইকার when they work collectively। আমাকে কোয়েশ্চেনে কি বলেছে, এই যে প্রেমাইসটা দেয়া আছে এরপরে আমাকে বলেছে উই ক্যান ক্যালকুলেট দ্যাট, আমরা ক্যালকুলেট করতে পারি। কি ক্যালকুলেট করব, আমরা কি এখানে যে ওয়ার্ক ইজ কুইকার আমরা এটা এখানে কোনো কিছু ক্যালকুলেট করতে পারছি, আমরা কাজ কি ক্যালকুলেট আপু করতে হয়তো পারছি? ওই যে যদি 56 ডেজ এর জন্য মানে কাজের অর্ধেক, মানে একটার জন্য তো একটা শার্টে 1/4 হয়,
মানে 4 দিনে যেহেতু এক অংশ করে, তো একদিনে হয় 1/4, তার 56 ডেজ এর জন্য আলাদা করে ওই যে 1/56 × 2 ওরকম একটা রেশিও আসে। কিন্তু এখন কুইকারই হয়, বাট স্টিল মানে এটাও তো একটা মানে ফ্যাক্ট যে মানে দুইটা এডি দুইটাই তো হওয়ার কথা না? এক্স্যাক্টলি, এটাই হতে পারতো, কিন্তু আমাদেরকে যদি এভাবে না বলতো যে উই ক্যান ক্যালকুলেট, এখানে ক্যালকুলেটের কথা কি, এখানে বোঝাচ্ছে হচ্ছে আমাদের লাভ কোনটাতে, আর্নিং এ লাভ কোনটাতে, এখানে আর্নিংটা ক্যালকুলেট করার কথা বলা হয়েছে। কারণ যেহেতু এখানে আমাকে ডেটা দিয়ে দিয়েছে যে আমাকে পে করা হচ্ছে শার্টের জন্য 50, শাড়ির জন্য 1000, তাহলে আমাকে এখানে কাজের কথা, কাজের কুইকার এই জিনিসটা কিন্তু আমার এখানে আসছে না। যদি হ্যাঁ এটা আসতো, কখন আসতো, যদি আমার এ নাম্বার অপশনটা না থাকতো। ঠিক আছে, এ নাম্বার অপশনটা আমি বাদ দিই, এটা বাদ দিয়ে আমি বি সি ডি ই এর মধ্যে মানে রাইট আনসার খোঁজার চেষ্টা করি, ডেফিনেটলি আমি বলবো যে ডি নাম্বার তখন আমার রাইট আনসার হতো। কিন্তু আচ্ছা বুঝতে আমি পারছি। কি, আমার যখন এ নাম্বারটা থাকছে তখন কি আমি এ নাম্বারের হ্যাঁ মোস্ট পারফেক্টটা বাদ দিয়ে আমি কখনো অপশনে যাব না। এটা আমার করা যেত কি, যদি আমাকে এখানে অপশনে বলতো যে এ এন্ড ডি কারেক্ট বা বি এন্ড সি কারেক্ট, এরকম যদি মাল্টিপল থাকতো আমি তখন চুজ করতে পারতাম, বাট এক্ষেত্রে আমার যেটা মোস্ট পারফেক্ট আমি সেটা নিয়ে কাজ করব। আচ্ছা, বুঝতে পারছি। এটাতে ওকে, থ্যাংক ইউ। তাহলে এটাতে আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আই গেস নো, আমি তাহলে নেক্সটটাতে চলে যাচ্ছি। ওকে, আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে a large number of newspapers are purchased by the citizens of Dhaka city than those of Chittagong city. অর্থাৎ অসংখ্য নিউজপেপার কারা পারচেজ করছে, ঢাকা সিটির সিটিজেন্সরা, than those of Chittagong. Therefore, the citizens of Dhaka city are better informed about the major world events than those of the Chittagong city. অর্থাৎ এটা হলো প্রেমাইজ। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে চিটাগং সিটির সিটিজেন্স যারা, তাদের থেকে ঢাকা সিটির যারা সিটিজেন তারা কম্পারেটিভলি বেশি সংখ্যক নিউজ পেপার পারচেজ করে, অর্থাৎ বেশি সংখ্যক নিউজ পেপার কিনে। সুতরাং ধরে নিচ্ছে যে যেহেতু ঢাকা সিটির নাগরিকরা বেশি নিউজ পেপার কিনে, তাই তারা ওয়ার্ল্ডের যা সমসাময়িক যা যা ঘটছে সেই সব ব্যাপারে বেটার ইনফর্মড, বেশি জানে চিটাগং এর মানুষজনের চেয়ে। তাহলে এখন বলেছে ইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু উইকেন্স দ্য